ওয়েলকাম স্টুডেন্ট, সুচিতাস ম্যাথ টিউটোরিয়ালসে তোমাদেরকে অনেক স্বাগত। আজ আমি তোমাদের ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কোষে দেখি 1.3 1 থেকে 9 অবধি সমস্ত অঙ্কগুলো সলভ করে দেখাবো। আর তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। এই চ্যানেলটি মূলত তোমাদের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। আশা করছি এই চ্যানেল থেকে তোমরা পরীক্ষার প্রস্তুতিতে অনেক সাহায্য পাবে ভবিষ্যতে। তো চলো শুরু করা যাক আজকের প্রথম অঙ্ক। কি বলছে? দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117। সংখ্যা দুটি হিসেব করে লিখি। আচ্ছা, দুটো ধনাত্মক সংখ্যা আমরা জানি না, তাই দেখো আমি প্রথমে ধরেছি একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা x, আর যেহেতু বলেছে যে সংখ্যার অন্তর মানে ধনাত্মক সংখ্যা দুটোর অন্তর 3, মানে একটা থেকে আরেকটা বিয়োগ করলে সেটা 3 হয়, তাই আমি ধরেছি অপর ধনাত্মক অখণ্ড সংখ্যা হচ্ছে x + 3। দেখো একটা থেকে একটা বিয়োগ করলে যেহেতু 3 হয়, যদি আমি আরেকটার সাথে 3 যোগ করি তাহলে অপর সংখ্যা পেয়ে যাবো, সেই জন্য একটা x ধরেছি, অপরটা x + 3 ধরেছি। এবার কি বলেছে অঙ্কে? বলছে তাদের বর্গের সমষ্টি 117। তাদের বলতে কাদের? সংখ্যাগুলোর বর্গের সমষ্টি। তাই আমি প্রশ্ন অনুসারে লিখেছি, প্রথম সংখ্যা ছিল x, পরের সংখ্যা ছিল কি x + 3, বর্গের সমষ্টি। প্রথম সংখ্যার বর্গ মানে x², পরের সংখ্যার বর্গ মানে x + 3 তার হোল স্কোয়ার। এই তাদের সমষ্টি কত? মানে সমষ্টি মানে যোগফল কত? 117। আমি প্রশ্ন অনুসারে সেটাই ইকুয়েশনটা তৈরি করেছি। এরপরে দেখো ক্যালকুলেশন করবো x², এটা a + b হোল স্কোয়ারের সূত্র। তাহলে কি x² + 2ab + b² = 117। পরের লাইনে দেখো x² মিলে 2x², এটা 3 দুগুণে 6x, এটা 3-এর বর্গ করলে 9 = 117। এর পরের লাইনে কী করেছি দেখো, 117টাকে জাস্ট এইদিকে নিয়ে এসেছি, সেই জন্য মাইনাস হয়ে গেছে। পরের লাইনে জাস্ট আমি এই পার্টটুকু একই আছে, এটা বিয়োগ করে বসিয়েছি কত? -108, যেহেতু 117-এর আগে মাইনাস সিম্বল ছিল। দেখো তারপরের লাইনে কী করেছি, আমি 2 কমন নিয়েছি, এটা থেকে এটা থেকে এটা থেকে। দেখো প্রথমটা থেকে 2 কমন নিয়েছি, তাহলে কিছু থাকে না সব। পরেরটা কত? 3 পড়ে থাকে, কারণ 2কে 6 দিয়ে ভাগ করলে 3। আচ্ছা, 108কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 54 = 0। এবার আমরা মিডল টার্ম করতে জানি, এখানে মাঝখানটা 3 আনতে হবে। দেখো 6 নং 54, তাহলে 9 থেকে যদি আমি 6 বিয়োগ করি তাহলে 3 পাবো। আচ্ছা, = 0। আচ্ছা, এরপরের লাইনে জাস্ট আমি কী করছি, x² + 9x ± -6x - 54 = 0। আচ্ছা, এইটার এই ফার্স্ট দুটো টার্ম থেকে আমি কত কমন নিয়েছি? x, তাহলে কি পড়ে থাকে? এখানে শুধু একটা x, আর এখানে শুধু 9। আর এটা থেকে কি কমন নিয়েছি? -6, কারণ এই টার্মটার মতো এখানে আনার জন্য, সেই জন্য আমি -6 কমন নিয়েছি। দেখো x পড়ে থাকে, আর এটা কত? প্লাস হয়ে গেল, আর এইটা 9, 6 নং 54। দেখো একই টার্ম হচ্ছে, = 0। তাহলে এইটা আর এইটা আমার কমন, আমি কমনটা আগে লিখে নিয়েছি, তাহলে কী পড়ে থাকলো? x - 6 = 0। আচ্ছা, তাহলে অতএব এই পার্টটা একবার 0 হবে, এই পার্টটা একবার 0 হবে। তাহলে এই পার্টটা ক্যালকুলেশন করে কী পড়লো? x = -9, আর এটা ক্যালকুলেশন করে x = 6। আচ্ছা দেখো, একটি কি বলেছিল? ধনাত্মক অখণ্ড সংখ্যা, যেহেতু সংখ্যাটাও ধনাত্মক, তাই কখনো আমরা এই যে -9 এটা কখনোই নিতে পারবো না, কারণ আমাকে বলেই দিয়েছে যে একটা ধনাত্মক অখণ্ড সংখ্যা 9 হয়তো অখণ্ড সংখ্যা, কিন্তু এর আগে তো মাইনাস চিহ্ন আছে, এটা তো ধনাত্মক হলো না, নেগেটিভ, ঋণাত্মক হয়ে যাচ্ছে, তাই এই পার্টটা আমরা নিতে পারবো না এক্সের মান। আমরা তাহলে কোনটা নেবো? x = 6। তাহলে একটা সংখ্যা হবে 6, অপর সংখ্যাটা 6-এর সাথে 3 যোগ করলে কত হলো? 9। তাহলে একটা 9 আর একটা 6। দ্বিতীয় অঙ্ক দেখো, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতা দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করি। আচ্ছা, ত্রিভুজের ভূমি বলেছে তার উচ্চতা দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। আচ্ছা, যদি আমি ধরে নিয়েছি ত্রিভুজের উচ্চতা জানি না, তাই x ধরেছি, আর ভূমিটাকে আমার কি বলেছে? যে উচ্চতার দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ করেছি, দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি মানে তাই যোগ করেছি। ভালো করে দেখো, বলেছে উচ্চতাটা যা হবে, আমি উচ্চতা জানি না, x ধরে নিয়েছি, এই উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি হচ্ছে ভূমি। দ্বিগুণ, তাই এক্সের সাথে 2 গুণ করেছি, দ্বিগুণ হয়ে গেল। তাছাড়াও বলছে 18 মিটার বেশি, তাই +18।
বোঝা গেল? এইবারে আর কি দিয়েছে আমার অঙ্কে, যে ত্রিভুজের ক্ষেত্রফল বলে দিয়েছে। তাহলে আমি জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ভূমি ইন্টু উচ্চতা। দেখো প্রশ্ন অনুসারে তাই করেছি, হাফ লিখেছি, ভূমি আমার কোনটা পেয়েছি এইটা, আমি ইন্টু এইটা লিখেছি, উচ্চতা কোনটা এক্স, আমি ইন্টু এক্স লিখেছি, ইকুয়াল টু 360। এবার দেখো এটা থেকে আমি 2 কমন নিয়েছি, এই হাফ ইন্টু 2, তাহলে কি পড়ে থাকলো এক্স প্লাস 9 ইন্টু এক্স ইকুয়াল টু 360। আচ্ছা এই দুই কেটে গেল, কি পড়ে থাকলো তাহলে, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, 9 আর এক্স গুণ করলে 9x ইকুয়াল টু 360। এবার এই 360টাকে পরের লাইনে জাস্ট আমি এদিকে এনেছি বলে সিম্বলটা চেঞ্জ হয়ে গিয়ে মাইনাস হয়ে গেছে। আবার সে আগের মতো মিডিল টার্ম করবো। দেখো এক্স স্কোয়ার প্লাস 24 মাইনাস 15 করলে 9 হয়, আর এই দুটো গুণ করলে 360 হয়, এক্স মাইনাস 360 ইকুয়াল টু 0। এবার আমি জাস্ট ভেঙে দিয়েছি, এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 15x মাইনাস 360 ইকুয়াল টু 0। আচ্ছা প্রথম পার্ট থেকে আমি কত কমন নিতে পারবো, এক্স কমন নিতে পারবো, তাহলে কী পড়ে থাকবে এক্স প্লাস 24। পরের টার্মটা দেখে দেখো আগের মতো মাইনাস 15 কমন নিলে এই টার্মটার মতো হবে, তাহলে এক্স পড়ে থাকলো, আর এখানে কত 24 ইকুয়াল টু 0। তাহলে এই দুটো কমন আমি আগে লিখে নিয়েছি, আর কি পড়ে থাকলে এক্স মাইনাস 15 এই পার্টটা। তাহলে একটা হচ্ছে এক্স প্লাস 24 ইকুয়াল টু 0, সেখান থেকে পাবো কি এক্স ইকুয়াল টু মাইনাস 24, আর একটা এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0, সেখান থেকে পাবো এক্স ইকুয়াল টু 15। দেখো নেগেটিভ টার্ম কখনোই নিতে পারবো না, কারণ উচ্চতা নেগেটিভ হয় না কখনো, তাহলে এই মানটা হবে না। তাহলে আমাকে কত ধরতে হবে, উচ্চতা 15, আমার এটাই চেয়েছে, তাহলে ত্রিভুজের উচ্চতা 15 মিটার। 3 নম্বর অঙ্কটা দেখো, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তবে সংখ্যাটি নির্ণয় করি। একটা অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ কার সাথে সমান হয়েছে, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তাহলে সংখ্যাটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমেই ধরে নিই যে অখণ্ড ধনাত্মক সংখ্যা সমান সমান এক্স, যেহেতু জানি না। প্রশ্নের সাথে তাহলে কী বলেছে, যে একটা অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, তাই আমি এর সাথে 5 গুণ করে লিখেছি, তাই 5x। কার সাথে সমান হবে, ইকুয়াল টু বলছে তার বর্গের দ্বিগুণ, বর্গ মানে কত, এক্স যেহেতু ধনাত্মক অখণ্ড সংখ্যা, বর্গ মানে এক্স স্কোয়ার, তাই আমি এক্স স্কোয়ার লিখেছি এখানে, বর্গের দ্বিগুণ 2 দিয়ে গুণ করেছি, তাই 2x স্কোয়ার, অপেক্ষা বলছে 3 কম, 3 কম মানে এই জন্য আমি মাইনাস লিখেছি। তাহলে দেখো ভালো করে বোঝো কি বলেছে, 5 গুণ অপেক্ষা বলছে, এই 5 গুণ কার সাথে সমান বলছে, যে সংখ্যাটার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। যদি 3 বেশি হতো তাহলে এখানে প্লাস হতো, যেহেতু 3 কম বলেছে তাই এখানে মাইনাস হয়েছে। এবারে সিম্পল ক্যালকুলেশন করো, এই দিকটা আমি শুধু 5xটাকে এদিকে নিয়ে গেছি, দেখো শুধু মাইনাস 5x হয়ে গেছে, ইকুয়াল টু 0 হয়েছে। আচ্ছা এবার দেখো মিডল টার্ম করেছি, 2x স্কোয়ার মাইনাস 6 মাইনাস 1 কী করে হলো, এইটা এটার সাথে গুণ হয়ে যায়, তাহলে 3 2 6 হলো, 6 থেকে একবার দিলে আমি কত পাই 5, সেই 5 মিডল টার্মটা এনেছি এইভাবে। তাহলে 6 মাইনাস 1 এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। এরপরে দেখো ভেঙে দিয়েছি, 2x স্কোয়ার মাইনাস 6x মাইনাস মাইনাসে প্লাস এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। প্রথম পার্ট থেকে কত কমন নিতে পারি, দেখো 2x কমন নিতে পারি, এখানেও 2x পাবো, এখানেও 2x পাবো। 2x কমন নিলে এখানে কী পড়ে থাকে, শুধু একটা x পড়ে থাকে, আর এখান থেকে 2x চলে গেলে তাহলে কত পড়ে থাকে 3, দেখো 3 2 6x, এই টার্মটার সাথে এটা মিলছে। আর এই পার্টটাই কিছু কমন নেই, মানে 1 কমন নিতে পারি, দেখো এই টার্মটা প্রায় সেম, তাহলে x মাইনাস 3 হলো, তাহলে এই দুটো সেম, মানে এই দুটো কমন নিয়ে আমি লিখবো এক্স মাইনাস 3, আর কী পড়ে থাকলো, তাহলে 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে একদিকে হবে এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, যেখান থেকে পাবো এক্স ইকুয়াল টু 3, আর 2x প্লাস 1 ইকুয়াল টু 0, সেখান থেকে 2x ইকুয়াল টু কি, ওইদিকে গেলে মাইনাস 1, তাহলে x ইকুয়াল টু মাইনাস 1/2। তাহলে সংখ্যাটা আমরা কত পাবো, 3, কারণ আগেই বলেছে যে ধনাত্মক অখণ্ড সংখ্যা, এটা মাইনাস আছে মানে এটা কখনোই ধনাত্মক না, এটা ঋণাত্মক সংখ্যা, তাই সংখ্যাটা হবে x ইকুয়াল টু 3। আচ্ছা 4 নম্বরটা দেখো, দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি। এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি। আচ্ছা এরকম টাইপের অঙ্ক এর আগেও করেছো তোমরা, আবারও দেখাচ্ছি দেখো। ধরি মোটর গাড়ির গতিবেগ x কিমি পার ঘন্টা, আমি যেহেতু জানি না মোটর গাড়িটাই ধরে নিয়েছি, x কিমি পার ঘন্টা মানে এই ঘন্টায় কত কিমি যায়, x কিমি, তাহলে আমি লিখেছি যে মোটর গাড়িটি x কিমি যায় 1 ঘন্টায়,
তাহলে মোটর গাড়িটি 1 কিমি যাবে কত 1/x হয়ে যাবে। x কিমি 1 ঘন্টায় যায় 1 কিমি, তাহলে সব কম হয়ে যাবে 1/x ঘন্টায়। আর কতটা রাস্তা বলেছে 200 কিলোমিটার যেতে হবে আমার, তাহলে 200 কিমি যায় কত 200/x ঘন্টায়। এবার এখন বলছে কি জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে জিপ গাড়ির গতিবেগ নতুন কি হবে x+5। মোটর গাড়ির ছিল তো x, বলছে আরও 5 কিলোমিটার বেশি যায়, তাহলে আরও 5 যোগ হবে, তাই x+5 কিমি পার ঘন্টা। ঠিক আগের মতো তাহলে জিপ গাড়িটি 200 কিলোমিটার যেতে সময় কত লাগবে, সেই 200 এর x কিমি পার ঘন্টা লাগছিলো, তাই নিচে x দিয়ে ভাগ হয়েছে, এর কত x+5 কিমি ঘন্টায় যায়, তাই 200/x+5 ঘন্টা। আচ্ছা এই পুরো যেতে কত সময় লাগে 2 ঘন্টা। তাই দেখো 200, এইটা বড়, এটা হলে আরও বেশি কিমি ঘন্টায় যাচ্ছে, মানে কি এর সময়টা আরও কম লাগবে। তো 200 কিমি যেতে এ যাচ্ছিলো x কিমি পার ঘন্টায়, এ হচ্ছে আরও 5 কিলোমিটার গতিবেগ যদি বাড়িয়ে দেয় তাহলে সময় আরও কম লেগে যাবে। তাহলে এইটা বড় থেকে ছোট বিয়োগ করেছি = 2। দেখো আমি 200 কমন নিয়ে নিয়েছি, তাহলে কী বলতো 1/x - 1/x+5 লসাগু করেছি সিম্পল। x এর x+5 হচ্ছে লসাগু। আচ্ছা এটাকে এটা দিয়ে ভাগ করলে এক্সটা কেটে যায়, পড়ে থাকে কত x+5, আর মাইনাস দিয়ে এটা ভাগ করলে এই পার্টটা কেটে যায়, পড়ে থাকে x, আমি x লিখেছি = 2। আচ্ছা দেখো +x - x কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো শুধু 5 সাথে যদি আমি 200 গুণ করি তাহলে কত হলো 1000, আর নিচের পার্টটা গুণ করে দাও x স্কোয়ার, আর এটা মিলে 5x = 2। এটা কোনোকুনি গুণ করতে পারি, এটা কোনোকুনি গুণ করলে কত 2x স্কোয়ার হবে, প্লাস 5 × 10x = 1000। এবার জাস্ট আমি 1000টাকে এপিটে নিয়ে এসেছি, তাহলে কত হয়ে গেল -1000 = 0। আচ্ছা 2 কমন নিয়েছি, প্রত্যেকটা থেকে দেখো 2 কমন যাবে, প্রথমটা থেকে 2 কমন নিয়েছি, x² পড়ে থাকলো, এটা কত 5, এটা কত পড়ে থাকলো 2 কমন নিয়ে দেখো 2কে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে হবে 500 = 0। আচ্ছা পরের লাইনে তোমরা জানো 0টায় 2 দিয়ে ভাগ হয়ে গেলে 0ই থাকে, তাহলে x² + 5x - 500 = 0 পড়ে থাকে। আবার মিডল টার্ম করব, 500 মিলে নিলাম কি 25 - 20 যদি করি তাহলে 5 পাবো, 25 আর 20 গুণ করলে 500 পেয়ে যাব। তারপরে দেখো x² + 25x গুণ করেছি, -20x - 500 = 0। আচ্ছা এবার দেখো প্রথম পার্ট থেকে আমি x কমন নিয়েছি, তাহলে কী পড়ে থাকে x + 25, পরেরটা থেকে -20 কমন নিয়েছি, কারণ আগেই বলেছি এইরকম টার্ম আনার জন্য। দেখো মাইনাস যদি কমন নিই তাহলে এটা কি হলো x পড়ে থাকলো, আর এখানে কত প্লাস হয়ে গেল, আর 25 পড়ে থাকলো, এটা কমন নিয়ে লিখেছি, পড়ে থাকলে x - 20 = 0। আচ্ছা তাহলে দেখো x + 25 = 0, সেখান থেকে পাবো x = -25, আর x - 20 = 0, সেখান থেকে পাবো x = 20। দেখো গতিবেগ কখনোই মাইনাসে হয় না, তাহলে -25 আমরা কখনোই ধরতে পারবো না, তাহলে কোন পার্টটা ধরবো x = 20। তাহলে মোটর গাড়ির গতিবেগ আমি যেহেতু x ধরেছিলাম, তাহলে এটাই আমার উত্তর, মোটর গাড়ির গতিবেগ 20 কিমি পার ঘন্টা। আচ্ছা 5 নম্বর অঙ্ক দেখো, অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গ মিটার এবং পরিসীমা 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে লিখি। আচ্ছা তোমরা ক্ষেত্রফল পরিসীমা সূত্র জানো, সেখান থেকে অঙ্কগুলো করব। দেখো আমি দৈর্ঘ্য প্রস্থ কিছুই জানি না, একটা ধরে নিয়েছি, ধরি অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য = x মিটার, আর আমাকে বলে দিয়েছে কি আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত 2000 বর্গ মিটার। আর আমরা কি জানি ক্ষেত্রফলের সূত্র আমি এখানে লিখে দিয়েছি, দেখো দৈর্ঘ্য × প্রস্থ = ক্ষেত্রফল। তাহলে একটা যদি জানি অপরটা কি করব, এইটা দিয়ে এটা ভাগ হয়ে যাবে, তাহলে আমি দৈর্ঘ্যটাকে ধরে নিয়েছি, ক্ষেত্রফল বলে দিই, তাহলে প্রস্থ সমান কত 2000/x। কেন দৈর্ঘ্য × প্রস্থ সমান যেহেতু ক্ষেত্রফল, তাহলে এইটা জানি আর এইটা জানি না, তাহলে এইটা সমান কী হবে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। আবার যদি এইটা জানতাম আর যদি এইটা না জানতাম তাহলে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য হতো সেক্ষেত্রে। তাহলে দেখো প্রস্থ সমান আমি কী ধরেছি, এক দৈর্ঘ্য সমান ধরেছি x, আর প্রস্থ বার করেছি সূত্র থেকে 2000/x। আর কি বলে দিয়েছে পরিসীমার সূত্র কি 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ = আমরা জানি পরিসীমাটা যেহেতু বলে দিয়েছে 180, তাই আমি দেখো প্রশ্নসহ লিখেছি 2 × দৈর্ঘ্য কত ধরেছিলাম x, প্রস্থ আমি কতবার করেছিলাম অঙ্কের থেকে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, সেটাই পেয়েছি আমি প্রস্থ, তাহলে 2000/x = পরিসীমা যা মান দিয়েছে 180, সেটাই বসিয়ে দিয়েছি। আচ্ছা এবারে দেখো 2টাকে আমি জাস্ট ওইদিকে ভাগ করে দিয়েছি, পরের লাইনে কাটাকুটি করেছি, 2কে 180 দিয়ে কাটা করলে
90 হয়। আর এই পাশে আমি কী করেছি, লসাগু করেছি, এক্স হচ্ছে লসাগু। আচ্ছা, 1কে এক্স দিয়ে ভাগ করলে এক্স থাকে, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্সকে এক্স দিয়ে ভাগ করলে 1, তাহলে কী পড়ে থাকে 2000 ইকুয়াল টু 90। আচ্ছা, এবার কোনাকুনি গুণ করো, এক্স স্কোয়ার প্লাস 2000 ইকুয়াল টু 90 এর সাথে এক্স গুণ করলে 90x। এবার 90xটা জাস্ট এদিকে এসে গেলে কি হলো, -90x, আর এগুলো যেরকম ছিল সেরকমই থাকলো। আবার মিডিল টার্ম করব, দেখো এক্স স্কোয়ার -50 প্লাস 40 করলে আমি 90 পাবো, আর এইটা গুণ করলে আমি 2000 পেয়ে যাব, প্লাস 2000 ইকুয়াল টু 0। পরের লাইনে এক্স স্কোয়ার -50x প্লাসে মাইনাসে -40x প্লাস 2000 ইকুয়াল টু 0। যে এখান থেকে কী কমন নেবো, এক্স, তাহলে কী পড়ে থাকবে এক্স -50, এখান থেকে কত কমন নেবো -40, কারণ এই টার্মটা সবসময় দেখতে হবে এর মতো আনার জন্য। তাহলে মাইনাস যদি কমন নিই তাহলে এই ভিতরটাও আমার মাইনাস হয়ে যাবে, কারণ মাইনাসে মাইনাসে দেখো প্লাস হয়। তাহলে 40 কমন নিলে পড়ে থাকবে এখানে এক্স, এই মাইনাসে মাইনাসে এই প্লাস হলো, তাহলে এইটা মাইনাস হলো, এবার পড়ে থাকবে 50। এই পার্ট কমন নিলে এক্স -50, আর কি থাকবে এক্স -40 ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে আমি কী করলাম, একটা এক্স -50 ইকুয়াল টু 0 যেখান থেকে এক্স ইকুয়াল টু 50, আর এক্স -40 ইকুয়াল টু 0 যেখান থেকে পেলাম এক্স ইকুয়াল টু 40। তাহলে দেখো এক্সের মান একবার 50 হলো, একবার 40 হলো। আচ্ছা, এবার আমি ক্যালকুলেশন করব যে যখন দৈর্ঘ্য সমান 50, আমি এই পার্টটা ফার্স্টে নিচ্ছি, যখন দৈর্ঘ্য 50 মিটার, তাহলে প্রস্থ কত, সেই 2000 বাই এক্স, এক্স মানে তো 50 পেয়ে গেছে, তাই 50 দিয়ে ভাগ করবো, কত পেলাম 40 মিটার। ঠিক আছে, এবার যদি আমি এই মানটা নিই, দেখো দুটোর মধ্যে কেউ নেগেটিভ আসেনি, দুটোই পজিটিভ এসেছে, সেই জন্য দুটো মান দিয়ে আমি চেক করবো, কিন্তু তার মধ্যে বুঝতে হবে আমি কোন মানটাকে নেব। দেখো দৈর্ঘ্য যদি আমি 40 ধরি, তাহলে প্রস্থ বার করবো কী করে, সেই 2000 বাই 40, যেটা সূত্রে আমি পড়েছিলাম যে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। এখন দৈর্ঘ্য আমি 40, সেই 40 দিয়ে ভাগ করবো, তাহলে কত হচ্ছে 50। আচ্ছা, ভালো করে দেখো, প্রস্থ কিন্তু কখনোই দৈর্ঘ্যের চেয়ে বড় হয় না। দৈর্ঘ্য 40 অথচ প্রস্থ 50, তা কোনো দিন হয় না। তাহলে এই মানটা আমার হবে না, মানে এই 40-এর মানটা আমার হবে না। তাই আমি কোন মানটা নিতে পারবো, 50। তাহলে দৈর্ঘ্য হবে 50, প্রস্থ হবে 40 মিটার। 6 নম্বর অঙ্ক দেখো, 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটি একক ঘরের অঙ্ক হিসাব করে লিখি। আচ্ছা, এরকম অঙ্ক আগেও তোমরা চ্যাপ্টারে করেছো। আচ্ছা, এককের ঘরের অঙ্কটা ধরেছি এক্স, দশকের ঘরের অঙ্ক কি বলেছে, এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে কি এককের ঘরের অঙ্ক নিয়েছি আমি এক্স, তাহলে দশকের ঘরের অঙ্ক 3 কম, মানে এক্স -3 হবে। আচ্ছা, এবার আমরা সংখ্যাটা লিখবো, দশকের ঘরের সংখ্যার সাথে কত গুণ হয় 10, আর এককের ঘরের সাথে 1 গুণ হয়, তাহলে 10 × x - 3 প্লাস এক্স। এইটা হচ্ছে এককের ঘরের অঙ্ক ছিল, এটা দশকের ঘরের অঙ্ক ছিল। দশক মানে 10 দিয়ে গুণ করেছি, প্লাস হচ্ছে এককের ঘরের অঙ্ক বসিয়েছি, যেটা হচ্ছে এক্স। এবার আমাকে কি বলেছে, যে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল হয় 15। আচ্ছা, সংখ্যাটি কোনটা, এইটা সংখ্যা বার করেছি, এটার সাথে কি বিয়োগ করতে বলেছে, ও অঙ্ক দুটো। অঙ্ক কোনটা, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, তাহলে অঙ্ক দুটোর গুণফল, তাহলে এক্স × x - 3, এই অঙ্ক দুটো গুণ করে দিয়েছি, সমান সমান কত হয় 15 হয়। আমি সেটাই প্রশ্ন অনুসারে ক্রমে লিখেছি। আচ্ছা, এবার জাস্ট গুণ করো, 10x 10x, 3-এর সাথে 10 × 3 প্লাস এক্স এরকম থাকলো, মাইনাস এটা হলো এক্স আর এক্স এক্স স্কোয়ার, প্লাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 3x ইকুয়াল টু 15। আচ্ছা, দেখো এবার আমি কী করেছি, এই সমস্ত এই পার্টগুলোকে আমি এই দিকে নিয়ে গেছি, কারণ আমার এখানে মাইনাস আছে, আমাকে এইগুলোকে তো পজিটিভ করতে হবে। এক্স স্কোয়ারটাকে পজিটিভ করার জন্য আমি সব ওই দিকে নিয়ে গেছি। তাহলে যেগুলো মাইনাস ছিল সেগুলো প্লাস হয়ে যাবে, আর প্লাসগুলো মাইনাস হয়ে যাবে। এটা মাইনাস ছিল, এদিকে সে প্লাস হয়েছে, এটা প্লাস ছিল মাইনাস হয়েছে, এটা প্লাস ছিল মাইনাস হয়েছে, এটাও প্লাস ছিল মাইনাস হয়েছে, এটা মাইনাস ছিল, এদিকে সে প্লাস হয়েছে, আর 15টা তো এদিকেই ছিল, তাই +15ই রয়ে গেছে ইকুয়াল টু 0। এরপরে আমরা একটু ক্যালকুলেশন করে ছোটো করে নেবো, এক্স স্কোয়ার একটাই আছে তাই এটা বসিয়েছি। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে কত হয়, 14x
আর এটা ক্যালকুলেশন করলে 45 = 0। এবার মিডিল টার্ম করবো। কী হলো মিডিল টার্মে? এক্স স্কোয়ার মাইনাস 9 প্লাস 5, দেখো 5 9 45, আর এটা যোগ করলে 14 হয়। এক্স প্লাস 35 = 0। এবার ভেঙে দেবো। এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাসে মাইনাসে মাইনাস 5x প্লাস 45 = 0। প্রথম পার্ট থেকে কত কমন নিয়েছি? এক্স, তারপরে থাকবে এক্স মাইনাস 9, আর পরের পার্ট থেকে দেখো, পরের এখান থেকে আমি কত কমন নেবো? -5। দেখো -5 কমন নিলে আমার কী করে থাকবে? এক্স মাইনাস 9। দেখো এর মতো চলে এলো এক্স মাইনাস 9, এখানেও এক্স মাইনাস 9। আচ্ছা, এই দুটো কমন নেবো এক্স মাইনাস 9, তাহলে কী পড়ে থাকলো? এক্স মাইনাস 5 = 0। তাহলে একটা হবে এক্স মাইনাস 9 = 0, যেখান থেকে পাবো এক্স = 9, অথবা এক্স মাইনাস 5 = 0, যেখান থেকে পাবো এক্স = 5। তাহলে দেখো দুটোই পজিটিভ মান, তাহলে যে কোনো একটা এককের ঘরের অঙ্ক হতেই পারে, তাহলে সংখ্যাটি একক ঘরের অঙ্ক হবে 5 অথবা 9। 7 নম্বর অঙ্কটা দেখো, আমাদের স্কুলে চৌবাচ্চায় 2টি নল আছে। নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11:01 পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করে হিসাব করে লিখি। আচ্ছা, একটা আরেকটার থেকে কি বলেছে? 5 মিনিট সময় বেশি সময় নেয় আর কি, মানে এটা যদি 1 মিনিটে ভরতে হয়, ও হচ্ছে 5 মিনিটে ভরতে হয়। এটা দেখো আমি ধরে নিয়েছি প্রথম নল চৌবাচ্চাটি এক্স মিনিটে পূর্ণ হয়, তাহলে দ্বিতীয়টা কত? এর থেকে 5 মিনিট বেশি, তাহলে এক্স প্লাস 5 মিনিটে পূর্ণ হবে। আচ্ছা, এই এক্স মিনিটে কি পুরো এক অংশ পূর্ণ করে? তাহলে প্রথম নল এক্স মিনিটে পূর্ণ করে এক অংশ, তাহলে 1 মিনিটে পূর্ণ করবে 1/x অংশ। ঠিক তেমনভাবে দ্বিতীয় নল এক্স প্লাস 5 মিনিটে এক অংশ পূর্ণ করে, তাহলে 1 মিনিটে পূর্ণ করবে 1/x প্লাস 5। এবারে যদি প্রথম আর দ্বিতীয় নল দুটো মিলে 1 মিনিটে পূর্ণ করে, তাহলে কত হবে? এ 1 মিনিটে করেছে এত অংশ, এও 1 মিনিটে করেছে এত অংশ, তাহলে দুটোর যোগ করলাম। এটা আমি ক্যালকুলেশন করে ছোটো করে নিয়েছি। দেখো এটা লসগু করেছি, এক্স ইন্টু এক্স প্লাস 5 হলো। এটা কেটে দিয়ে ভাগ করলে এক্স কেটে গেলো, এক্স প্লাস 5 পড়ে থাকলো, আর এটা কেটে দিয়ে ভাগ করলে এই পার্টটা কেটে গেলো, এক্স পড়ে থাকলো, আমি প্লাস এক্স বসিয়ে দিয়েছি। এক্স আর এক্স 2x প্লাস 5 বাই নিচে কী হলো? এক্স আর এক্স এক্স স্কোয়ার প্লাস 5x। আচ্ছা, এবার বলেছে যে দুটো নল মিলে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি পুরো পূর্ণ হতে কত সময়? মানে দুটো যদি একসাথে খোলা থাকে তাহলে এই 11:01 পূর্ণ হয়। তাহলে দেখো এই পুরো 11:01 পূর্ণ করে কি পুরো এক অংশ, তাই আমি লিখেছি প্রথম আর দ্বিতীয় নল 11:01। এটাকে আমি একটু ক্যালকুলেশন করে নিয়েছি, কত সমান সমান হয় 100/9 মিনিটে পূর্ণ করে এক অংশ। তাহলে 1 মিনিটে পূর্ণ করবে কত? 1/100/9। আমরা জানি এইটা উল্টে গিয়ে কী দাঁড়ায় আমাদের? এটা গুণ হয়ে গিয়ে 1/100/9, তাহলে উল্টে যাবে, মানে 9টা উপরে উঠে যাবে, তাহলে 9/100 অংশ। তাহলে প্রশ্ন অনুসারে আমি কী লিখতে পারি? প্রথম দ্বিতীয় নল 1 মিনিটে পূর্ণ করে এত, আর আমার বইতে বলে দিয়েছে তো পুরো এত মিনিটে এক অংশ পূর্ণ কত সময় নেয় এত অংশ। তাহলে এই দুটো আমি ইকুয়াল করে দেবো। ওকে, এই দুটো আমি ইকুয়াল করে দিয়েছি। এবার আমি কোনাকুনি গুণ করতে পারি। দেখো এটা হচ্ছে 9x² প্লাস 945x, এটা হচ্ছে 200x প্লাস 500। আচ্ছা, পরের লাইনে দেখো আমি কী করেছি? এইগুলোকে সব এইদিকে নিয়ে এসেছি। এটা -200 হয়ে গেছে, এটা -500 হয়ে গেছে। এরপরে দেখো ক্যালকুলেশন করেছি 9x², এটা ক্যালকুলেশন করে -155x -500 = 0। মিডিল টার্ম করেছি 180 - 25, এটা বিয়োগ করলে 155 দাঁড়ায়, আর এটা গুণ করলে দেখবে 580 -500 = 0। পরের লাইনে দেখো 9x² রেখে দিয়েছি যেমন আছে, এটা গুণ হয়ে -180x প্লাস 25x -500 = 0। আচ্ছা, এই পার্টটা থেকে দেখো 9x কমন নিতে পারি, তাহলে কী পড়ে থাকে? শুধু x। আর এখান থেকে 9x কমন নিলে কত পড়ে থাকে? -20। এটা থেকে দেখো 25 যদি কমন নিই তাহলে x পড়ে থাকে আর -20 হয়, তাহলে এটা কমন আমি লিখেছি x -20, আর কি পড়ে থাকে? 9x প্লাস 25। তাহলে একটা পার্ট কি দাঁড়ালো? x -20 = 0, সেখান থেকে আমরা বার করতে পারি x = 20। আর একটা এলো 9x প্লাস 25 = 0, 9x = -25, যেহেতু ওটা ওইদিকে চলে গেছে, x = -25/9। আচ্ছা, সময় কখনো ঋণাত্মক হতে পারে না, তাই x = -25/9 কখনোই হবে না। তাহলে প্রথম নলটিতে সময় লাগবে কত? এই যে 20 মিনিট, এই পার্টটাকে ধরবো। আর দ্বিতীয়টা যেহেতু 5 মিনিট বেশি, তাই 20 + 5 মানে 25 মিনিটে ভর্তি হবে।
8 নম্বর অঙ্কটা দেখো, পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। পর্ণা একাকী কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে এসব করে লিখি। তাহলে আমি ধরি পর্ণা সময় লাগবে x দিন, তাহলে পীযূষের কি পর্ণার থেকে 6 দিন বেশি লাগে, তাই পীযূষের লাগবে x + 6 দিন। আচ্ছা, তাহলে পর্ণায় x দিন যে কাজ করে কত, পুরো 1 অংশ কাজ করে, তাহলে আমি লিখেছি পর্ণা x দিনে করে 1 অংশ, তাহলে 1 দিনে করবে কত 1/x অংশ। ঠিক তেমনভাবে পীযূষ x + 6 দিনে করে 1 অংশ, তাহলে 1 দিনে করবে কত 1/x + 6 অংশ। এবার দুজনে একসাথে মিলে পুরো 1 দিনে কাজটা কমপ্লিট করবে কত, আমি দুটো যোগ করবো, এইটার এইটা, দেখো আমি যোগ করেছি, এটা একটু লসাগু করে নিয়েছি আগের মতো। তাহলে এটা কেটে দিয়ে ভাগ করলে এক্সটা কেটে যায়, পড়ে থাকে x + 6, আর এটা কেটে দিয়ে ভাগ করলে x + 6টা কেটে যায়, পড়ে থাকে x, আমি x বসিয়ে দিয়েছি। তাহলে x আর x মিলে 2x + 6, আর নিচেটা গুণ করলে x² + 6x, তাহলে এত অংশ। আচ্ছা, এই যে এত অংশ টোটাল দুজনে মিলে করে, এটা কি করতে কত সময় লাগবে বলেছে, যে একত্রে 4 দিনে সম্পন্ন করে। এটা তো একদিনে করেছে, একদিনে এত অংশ করে, তাহলে 4 দিন মানে এটার সাথে গুণ হবে টোটাল = 1, কারণ এই পুরো এত গুণ করলে তবেই এই পুরো 1 অংশ এটা কাজ কমপ্লিট করতে পারবে। এবার আমি 4কে এটা দিয়ে গুণ করেছি, 8x + 4 × 6 = 24, আর নিচেটা যেরকম আছে রেখেছি = 1। আচ্ছা, এবার কোনাকুনি গুণ করেছি, দেখো এটা করলে একই থাকে, 1 দিয়ে গুণ করলে, আর এটাও একই থাকে, কিছু নিচে কিছু নেই মানে এখানেও 1 আছে। আচ্ছা, এবারে কী করেছি, এই পুরো পার্টটাকে আমি এদিকে নিয়ে এসেছি, তাহলে কত হলো -8x - 24 = 0। আচ্ছা, তারপরে ক্যালকুলেশন করলে এটা বিয়োগ করলে -2x পড়ে থাকে, আর -24 = 0। মিডিল টার্ম করেছি x² - 6 - 4, দেখো 4 × 6 = 24, আর 6 থেকে 4 বাদ দিলে 2 থাকে, x - 24 = 0। তারপরে ভেঙে নিয়েছি x² - 6x +4x -24 = 0, এখান থেকে x কমন নিয়েছি, পড়ে থাকে কত x - 6 + 4 কমন নিলে পড়ে থাকে x - 6 = 0। এইটা কমন নেবো, তাহলে x - 6 কমন নিলে কত করে থাকলো আমার x + 4, তাহলে একটা x - 6 = 0, যেখান থেকে পাবো x = 6, আর x + 4 = 0, যেখান থেকে পাবো x = -4। দেখো -4 এটা কোনোদিনই হতে পারে না, তাহলে আমরা কোন পার্টটা নেব, সবসময় পজিটিভ পার্টটা নেব 6, তাহলে পর্ণা একাকী 6 দিনে কাজটি সম্পন্ন করতে পারবে। আচ্ছা, 9 নম্বর অঙ্কটা দেখো, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। আচ্ছা, তাহলে ধরি যে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল কত x টাকা, তাহলে বর্তমানে কত হয়েছে, আরও 6টা কলম কি বলেছে, যে এখন 6টা কলম কমলে, তার মানে এখন কি 6টা কম পাবো, আগে পেতাম x, কোথায় গেল, হ্যাঁ x টাকা, যে 1 ডজন কলমের মূল্য ছিল x টাকা, বর্তমানে প্রতি ডজন কলমের মূল্য 6 টাকা কমেছে, মানে x - 6 হয়েছে। এবারে বলেছে যে 30 টাকায় আরও 3টি বেশি এখন কলম পাওয়া যায়, তাহলে 30 টাকা আগে কটা পাওয়া যেত, কমার পূর্বে 30 টাকায় পাওয়া যেত, তাহলে কত 30/x ডজন কলম, যেমন তোমরা সেই আগে ট্রেনের অঙ্কটাও করেছো, তাহলে x টাকায় পাওয়া যেত 1 ডজন, 1 টাকা কত পাওয়া যাবে, আর 30 টাকায় কত, সেই রকম একই নেমে করলে তাহলে 30/x ডজন কলম হয়। আর বর্তমানে এখন কটা পাবো, আগে পেতাম x, তাই 30/x, এখন কত পাই, 6টা আরও কম পাই তো, তাহলে x - 6 হলো। তাহলে প্রশ্ন অনুসারে আমি কী পাবো, দেখো তাহলে 30/x - 6 মানে এটা বড় এটা ছোট, বড় থেকে ছোটোটা বিয়োগ করেছি, আগে তো পেতাম আমি x টাকা, এই আগের কলমের মূল্য ছিল x টাকা, এখন কমে গিয়ে x - 6 হয়েছে, তাই 30/x - 6 -30/x = 1/4। এই 1/4টা কীভাবে এলো, দেখো 1 ডজন মানে কটা, 12টা। এখন কি বলেছে বইতে, যে আরও 3টি বেশি কলম পাওয়া যাচ্ছে, প্রতি ডজনে 6 টাকা কমেছে ঠিকই, কিন্তু আরও 3টে কলম বেশি পাওয়া যাচ্ছে। তাহলে 3টে কলম আমি কত 1 ডজনে পাচ্ছি, তাহলে 3কে যদি আমি 12 দিয়ে ভাগ করে তাহলে কত 1/4, তাহলে 3টি মানে 1/4 ডজন। তাহলে এই বেশি মূল্য থেকে কম মূল্য আমি বিয়োগ করলে কত পড়লাম, 1/4 ডজন। তাহলে আমি দেখো পরেরটা লাইনে করেছি, ক্যালকুলেশন করেছি, এটা লসাগু করেছি x × x - 6,
তাহলে এটা কেটে দিয়ে ভাগ করলে এই পার্টটা কেটে যায়, তাহলে 30-এর সাথে পড়ে থাকে এক্স, সেটা 30x হলো, মাইনাস যে চিহ্ন যেরকম আছে এটা কেটে দিয়ে ভাগ করলে এক্সটা কেটে যায়, পড়ে থাকে x - 6। আমি 30 × x - 6 লিখেছি, আর এদিকে 1/4 যেরকম আছে ওরকমই থাকলো। তারপরে দেখো ওপরের পার্টটাকে গুণ করেছি, এটা 30x - 30x মাইনাসে প্লাস 180, আর নিচেরটাকে আমি গুণ করেছি x² - 6x = 1/4। দেখো 30x প্লাস মাইনাস কেটে গেল, পড়ে থাকলো কি শুধু 180, তাহলে কোনাকুনি গুণ করব, এটা এর সাথে গুণ করলে একই পড়ে থাকে, আর এটা 4 দিয়ে গুণ করলে 720। পরের লাইনে কিছু করিনি, জাস্ট এটাকে এদিকে নিয়ে এসেছি, তাই সিম্বল চেঞ্জ হয়ে গেছে মাইনাস। এবার আমি মিডিল টার্ম করেছি, দেখো 30 - 24 করলে 6 হয়, এটা গুণ করলে 720 হয়, সেটাই করেছি। তারপরে লাইনে দেখো x² - 30x মাইনাসে প্লাস 24x - 720 = 0। এবার দেখো প্রথম পার্ট থেকে x কমন নিয়েছি, কী পড়ে থাকে x - 30, পরের পার্ট থেকে 24 কমন নিয়েছি, তাই কী পড়ে থাকে x - 30 = 0। এটা কমন, তাহলে x - 30 কমন হলো, কী পড়ে থাকলে x + 24 = 0। তাহলে একদিকে হলো কি x - 30 = 0, যেখান থেকে পাবো x = 30, অথবা x + 24 = 0, যেখান থেকে পাবো x = -24। এবার যেহেতু কলমের মূল্য কখনোই ঋণাত্মক হয় না, তাই x = -24 কখনোই হবে না, তাহলে আমরা সবসময় কি পজিটিভ মানটা ধরবো। অতএব কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকা। তাহলে সব অঙ্কগুলো বোঝা গেল। আশা করি কোথাও কোনো অসুবিধা থাকলে তোমরা কমেন্টে জানিও। আর আবারও বলছি, এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে অনেক বেশি বেশি করে শেয়ার করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো।